আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আগামীকাল ডাকসু নির্বাচন, মানে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যে কোনো পর্যায়ে মোটামুটি গ্রহণযোগ্য একটা বড় পর্যায়ে এটা হলো প্রথম নির্বাচন। কিন্তু এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরও এই এনভায়রনমেন্ট, সরকার কি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছে, মানুষের মনে কি পরিবর্তন এসেছে কি আসেনি, তার হয়তো কিছুটা নমুনা এই নির্বাচনে আমরা দেখতে পাবো। কিন্তু যখন এই নির্বাচন হচ্ছে, যখন জাতীয় নির্বাচনের কথা উঠছে, তখনও কিন্তু আমরা দেখছি যে মব সন্ত্রাস কিন্তু চলছে, ক্রমাগত ভাবেই চলছে, ক্রমবর্ধমান হারেই চলছে। আমরা দেখলাম দুদিন আগে রাজবাড়ির গোয়ালন্দে একটা এক ভদ্র নুরাল পাগলা নামে তার এক দরবার শরীফ, সেটাই কিভাবে ভেঙে দেওয়া হলো। তার লাশ 15 দিন আগে যাকে কবর দেওয়া হয়েছিল, তার লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এবং সেই সংঘাতে একজন মারাও গেল। আজকে দেখলাম যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 2 জনের পরিচয় দেখলাম পত্র থেকে এসেছে, এবং 2জন হলো আওয়ামী লাইনের, মানে আওয়ামী লীগের, হয় ছাত্রলীগের অথবা স্বেচ্ছাসেবক লীগের। তো বিষয়টা একটু ক্লিয়ার না, বাকি 5 জনের পরিচয় এখনো আমি জানতে পারিনি। আবার দেখলাম টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবন ভাঙচুর করা হয়েছে। তো এই যে চলছে, এর মধ্যে রাজশাহীর পবা উপজেলায় দেখলাম একটা খানকা শরীফ ভাঙচুর করা হয়েছে শুক্রবার দিন। তো এই যে ঘটনাগুলি চলছে, এই ঘটনাগুলো আমাদের সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য কতটুকু সহযোগী হবে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আবার নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে নানা রকম কথা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পৃথিবীর কোনো শক্তি নির্বাচনকে বন্ধ করতে পারবে না। আবার এদিকে দেখছি যে জামায়াতে ইসলাম তারা নির্বাচনের জন্য কিছু শর্ত দিচ্ছে, সেই শর্তগুলো না হলে তারা নির্বাচন করবে কিনা সেটা নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব। এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফকে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি শুনলেন আমি অনেকগুলো কথাই বললাম, তো আমরা একটা একটা করে আসি। প্রথমে আমি মবটা নিয়ে কথা বলতে চাই, যে নুরাল পাগলার যে আপনার দরবার ভাঙা, 7 জনকে গ্রেফতার, তার লাশ পোড়ানো, আবার একই সঙ্গে ওই একই দিনে রাজশাহীতে আরেকটা মাজার ভাঙা। এই যে এর আগেও দেখেছি আমরা প্রায় শতাধিক মাজার কিন্তু ভাঙা হয়েছে এই মবের মাধ্যমে। এবং সবশেষ দেখলাম যে আপনার টাঙ্গাইলে আহ কাদের সিদ্দিকীর বাসভবন ভাঙচুর করা হলো। এই মব যেটা হচ্ছে, এই মবটা কেন হচ্ছে? সরকার কি মবটাকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছেন নাকি, নাকি তারা পারছেন না? আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে। পৃথিবীর সব জায়গায় অপরাধ হয়, পৃথিবীর কোনো দেশই একেবারে শতভাগ অপরাধ মুক্ত না। কিন্তু সেই সব জায়গায় সরকার কতগুলো পদক্ষেপ গ্রহণ করে অপরাধীদের কাছে মেসেজ দেয় যে তোমরা যদি অপরাধ করো, অন্যায় কাজ করো, তোমাকে দমন করার ব্যাপারে আমি আইনত পদ্ধতিতে অগ্রসর হব। কিন্তু বাংলাদেশে সরকার, এটা সবসময় দেখা যায় যে আইনের প্রয়োগের ক্ষেত্রে কতগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করে, আবার কোথাও কোথাও কঠোর হয়। আমরা এই সময়কালে যেটা দেখছি, আইনের প্রয়োগের ক্ষেত্রে সরকারের আইনের কঠোরতার ক্ষেত্রে কেস টু কেস ভিন্নতা দেখা যাচ্ছে। গোপালগঞ্জে সেনাবাহিনী, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে বেশ কয়েকজন মানুষকে হত্যা করলো, যে হত্যাকাণ্ডগুলোর সঙ্গে আমরা জুলাই মাসে ছাত্রদের মিছিলে গুলির প্রায় সামঞ্জস্য দেখছি। আবার রাজবাড়িতে পূর্ব প্রস্তুতি নিয়ে যেভাবে একটা মৃতদেহকে কবর থেকে তুলে পোড়ানো হলো, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী দৃশ্যমান কোনো পদক্ষেপ নিল না। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, তারাও এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরে প্রচারণা চালানোর পরেও তারা দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করলো না। সেখানে কিছু মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি করা হয়েছিল, যিনি মারা গেছেন তাকে কেন্দ্র করে। তার কতগুলো কর্মকাণ্ড নিয়ে তারা প্রশ্ন করেছে। কিন্তু এই সংকট
মোকাবেলার জন্য প্রশাসনের যে উদ্যোগ থাকা দরকার ছিল সেই উদ্যোগটা তারা নেননি। দ্বিতীয়ত, যে রাজনৈতিক দলগুলো এখন এসে প্রতিক্রিয়া জানাচ্ছে, বিবৃতি দিচ্ছে, নিন্দা করছে, তাদের প্রত্যেকেরই কিন্তু স্থানীয় ইউনিট আছে। আপনি যে কোনো জায়গায় দেখবেন যে তারা স্থানীয় পর্যায়ে প্রশাসনের সাথে বৈঠক করেন, তাদের কর্তৃত্ব দেখানোর চেষ্টা করেন, মাতব্বারি করেন, কিন্তু এই জায়গায় দেখা গেল যে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া আমরা স্থানীয় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দেখিনি। মব কিন্তু আকস্মিকভাবে ঘটছে না। আপনি রাজবাড়িতে যেদিন ঘটনাটা ঘটেছে ওই একই দিনে চাঁদপুরেও একটা মাজারে হামলা হয়েছে, রাজশাহীতে হয়েছে এবং চট্টগ্রামেও তার পরের দিন একটা উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু চট্টগ্রামের উত্তেজনা নিরসনের জন্য প্রশাসন যে উদ্যোগটা নিল, রাজবাড়িতে সেই উদ্যোগটা নিল। এর ভেতর থেকে বোঝা যাচ্ছে সরকার কোথাও মবের ক্ষেত্রে নীরবতা অবলম্বন করছে, আবার কোথাও পদক্ষেপ গ্রহণ করছে, এবং যেখানে পদক্ষেপ নিচ্ছে সেখান থেকে কিন্তু ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে। সরকার এর আগে মবের মাধ্যমে যে সমস্ত অন্যায় কাজ হয়েছে প্রতিকার করে, কখনো কখনো মানুষকে এক ধরনের থাপ্পাবাজি করা হয়েছে। কয়েক মাস আগে শুনেছিলাম 64টি মাজারে হামলার ঘটনায় 28 জনকে তারা গ্রেপ্তার করেছে এবং এটি বেশ আত্মতৃপ্তি নিয়ে প্রচার করেছে। 64টা মাজারে গ্রেপ্তার করলেন 28 জনকে, অর্থাৎ এক একটা মাজারে হামলার, দুটো মাজারে হামলার জন্য আপনি একজনকে গ্রেপ্তার করেছেন, অথচ প্রত্যেকটা ঘটনায় আপনি শত শত হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। রাজবাড়িতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং এর একজন হর্তাকর্তাকে দেখলাম, তিনি বলছেন যে সেখান থেকে আওয়ামী লীগের 2 জনকে ধরা হয়েছে। আমি এই সরকারের ভেতরে দেখতে পাচ্ছি আগের সরকারের ভূত। আগের সরকার যেমনিভাবে সবকিছুর দায় বিএনপি জামাতের কাঁধে তুলে দিত, বর্তমান অরাজনৈতিক সরকারটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্বিচারে গ্রেপ্তার করে জেলে ঢুকানোকেই মনে করে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ। আর এই কাজটি করতে গিয়ে একদিকে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যায়, দ্বিতীয়ত সরকারের যে আগ্রাসী নীতি, আগ্রাসী আচরণ, এটি প্রকাশিত হয়। অপরাধীরা দূরে বসে হাসে যে কারা ঘটালো, আর দেখো কাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমি সরকারের এই ধরনের শিশুসুলভ আচরণ, সরকারের উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর এই প্রবণতা এবং সরকারের ব্যর্থতাকে ঢাকার জন্য যে ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে, তার মনে করি এখান থেকে সরকারের সরে আসা। জি, আমরা কাদের সিদ্দিকীর বিষয়টাও একটু যদি এক লাইনে বলতেন। কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে, এটি আমাদের জন্য খুবই লজ্জার, খুবই গ্লানিকর যে একজন বীর মুক্তিযোদ্ধা, তার বাড়ি, তিনি বাড়িতেও নিরাপদ না। সরকারের ব্লেসিং এ, সরকারের নীরবতার সুযোগে আমরা 5ই আগস্টের পর থেকে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংক্রান্ত সংশ্লিষ্টতা যাদের আছে বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে। কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর যে ন্যাক্কারজনক ঘটনা, অপরাধীদেরকে ধরা হয়নি। কাদের সিদ্দিকীর জনসভায় এর আগে হামলা হয়েছে, কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে, কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে এক শ্রেণীর দুর্বৃত্ত তারা তাদের এলাকায় মবের রাজত্ব কায়েম করেছে সরকারের নীরবতার কারণে, এবং তারা বেছে বেছে নারীকে টার্গেট করছে, মুক্তিযুদ্ধকে টার্গেট করছে, মুক্তিযোদ্ধাদেরকে টার্গেট করছে। এর ভেতর থেকে যদি মনে করে যে মুক্তিযোদ্ধারা ভয় পেয়ে যাবে বা এই অনুসারী প্রকৃত মুক্তিযুদ্ধকে যারা ভালোবাসে তারা কোণঠাসা হয়ে যাবে, এটি যদি ভেবে থাকে সরকার, সরকার বোকার স্বর্গে বাস করছে। জি, আমরা দেখছি যে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। আমি জাতীয় নির্বাচনের প্রসঙ্গটা পরে আসছি, আগে ডাকসু নির্বাচনের কথাটা বলি।
যে আগামীকালকে ডাকসু নির্বাচন হচ্ছে, এটা নিয়ে নানা ধরনের ইকুয়েশন হচ্ছে, এবং এইবার ডাকসু নির্বাচনে আমি নিজেও কিছু কিছু নতুন জিনিস দেখছি। যেমন আমি দেখছি যে অনেকগুলো রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন, তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন, কিন্তু তারা কেউ মানে তাদের প্যানেলের নামটাকে তার দলের নামে রাখেননি। আগে যেমন আমরা দেখতাম যে ছাত্র ইউনিয়ন মনোনীত প্যানেল অথবা বিএনপি ছাত্র দল মনোনীত প্যানেল, এরকম কিছু দেখছি না। কিন্তু এবার আমরা বিভিন্ন রকম ভিন্ন নামে দেখছি। এবং সেখানে ছাত্র শিবির, যে ছাত্র শিবির, আপনিও ঢাকা ইউনিভার্সিটিতে যখন ছিলেন দেখেছেন যে ছাত্র শিবির কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে মানে তারা পা রাখতেই পারতো না, অথবা তাদের কোনো সাংগঠনিক কর্মকাণ্ড দৃশ্যমান ছিল না। এবার দেখা যাচ্ছে যে তারাই মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে। এই যে পরিবর্তনটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আর দ্বিতীয়ত, এই নির্বাচনের ফলাফল কি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিনা? ধন্যবাদ। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, এটাকে আমি খুব ইতিবাচক ভাবে দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভোট দিতে পারতেন, কর্মচারীরা ভোট দিতে পারতেন, অফিসাররা পারতেন, তারপরে এক্স স্টুডেন্ট যারা তারা সিনেটে ভোট দিতে পারতেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রাণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এরশাদের পতনের পর একটা নির্বাচন হয়েছিল 2019 সালে। আসলে সেই নির্বাচনটি যে দিক থেকে বর্ণনা করা হয়েছিল যে নির্বাচনটা হচ্ছে নেতৃত্ব গড়ে তোলার জন্য, প্রকৃতপক্ষে সেই নির্বাচনটা ছিল 18 সালের রাতের ভোটটা থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। কারণ ওই নির্বাচনের কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনটি হয়েছিল, এবং সেই নির্বাচনের ফলাফল নিয়েও যথেষ্ট প্রশ্ন ছিল। আর কোনো বিশ্ববিদ্যালয়ে তখন কিন্তু নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। 19-এর নির্বাচনটা ছিল 18 নির্বাচনের গ্লানিটাকে মানুষের দৃষ্টি থেকে দূরে সরিয়ে দেওয়া। এবারে যে নির্বাচনটি হচ্ছে, এই নির্বাচনে গত জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, স্টেক হোল্ডার যারা ছিল, ছাত্র সংগঠন প্রায় সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছর বিজ্ঞান অনুষদে একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য 79 জন শিক্ষার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে একজনে এক একটা আসনে চান্স পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাদেরকে ভোট দেবে তারা নিশ্চয়ই নির্বাচিত করবে, সেই বিবেক তাদের আছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে তাদেরকে কোথায় ভোট দেওয়া উচিত, কোথায় ভোট দিতে হবে, এই কথাগুলো বলা হচ্ছে। আমি মনে করি এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এক ধরনের ছোট করা, তাদের বিবেক বিবেচনা বোধকে নিয়ে প্রশ্ন তোলা। আমি মনে করি যে তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত তারা কাদেরকে। আপনি যে প্রবণতার কথা বললেন, বাংলাদেশকে বিরাজনীতিকরণ করার একটা প্রবণতা আমরা অনেক দিন থেকে দেখছি। আপনি খেয়াল করবেন, এখানে 1-11 যখন এসেছিল তখন এই ধরনের একটা কনসেপ্ট ছিল যে অরাজনৈতিক ব্যক্তিরা একটা রাষ্ট্রকে পরিচালনা করে। বহু প্রশ্ন তোলা হয়েছে যে পৃথিবীর কোনো জায়গায় অরাজনৈতিক ব্যক্তিরা কি রাষ্ট্র পরিচালনা করে, অথবা তারা করতে এলে সাময়িক সময়ের জন্য রাষ্ট্রটার কি বেহাল দশা হয়, সেটা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে অনেক উদাহরণ আছে। ডাকসুকে এই যে বিরাজনীতিকরণ, দ্বিতীয়ত আমার মনে হয়েছে সেখানে ছাত্রলীগের ভেতরে দীর্ঘদিন ছাত্র শিবির কাজ করেছে। অনেকের ধারণা ছাত্র দলের মধ্যেও ছাত্র শিবির কাজ করছে, কিন্তু কারা করছে? যদি দলীয় প্যানেলে নির্বাচনটা হয়, হলগুলোতে যদি দলের প্যানেল ঘোষণা করা হয়, তাহলে এই রাজনৈতিক পরিচয়গুলো প্রকাশিত হয়ে যাবে। সেই কারণে একটা দলকে, বিশেষ করে ছাত্র শিবিরকে সহযোগিতা করার একটা জায়গা থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্ভবত এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রাজনীতি যদি রাজনৈতিক বিভাজনের মধ্যে থাকতে পারে, তাহলে ছাত্র সংগঠনগুলো কেন তাদের নিজস্ব পরিচয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? কোন ছাত্র এই দাবি কি করেছে যে এখানে ছাত্র সংগঠনগুলো তাদের নিজস্ব পরিচয়ে রাজনীতি করতে পারবে না?
কালকে ডাকসু নির্বাচনের পর নিশ্চয়ই পলিটিক্যাল যে অর্গানাইজেশন গুলো আছে তারা তাদের অ্যাক্টিভিটি চালাবে। সুতরাং এই যে সিদ্ধান্তটা সরল দৃষ্টিতে মনে হতে পারে খুব মহৎ একটি সিদ্ধান্ত, কিন্তু এর ভেতরে একটা কৌশল আছে আর আরেকটা উদ্দেশ্য আছে। দুটোই আমি করলাম। আমি শেষ করব এই জায়গাটায়, ডাকসু নির্বাচনকে ঘিরে এবার ছাত্রদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা একটু নতুনত্ব দেখতে চাইছেন, প্রচার প্রচারণায় প্রার্থীদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য শুনতে চাইছেন। অর্থাৎ গতানুগতিক যে বক্তব্যগুলো, সেই বক্তব্যের বাইরে একটু ভিন্নধর্মী বক্তব্যগুলো ছাত্রদেরকে আকৃষ্ট করছে। বাইরের থেকে যে প্রবণতা বললাম, আপনি দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অমুক প্যানেল ভিপি নির্বাচিত হলে আমি এতজন শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার দিব। গতকালকে একজন চিকিৎসক তিনি বলেছেন যে আমি কম পয়সায় তাদের নিউরোলজিক্যাল যত অসুখ আছে আমি এটি চিকিৎসা করব, এবং আমি ইবনে সিনা হাসপাতালকে বলে দিব তারা যেন এই প্যানেলের বিজয়ী হলে কম পয়সায় শিক্ষার্থীদের চিকিৎসা করে। আমি মনে করি এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একেবারে সাংঘাতিকভাবে অপমান করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাংঘাতিকভাবে অপমান করা। গ্রামে গঞ্জে আমরা সমালোচনা করি লুঙ্গির বিনিময়ে, কাপড়ের বিনিময়ে, শাড়ির বিনিময়ে ভোট নেওয়া হয়। এটাও কিন্তু এক ধরনের ভোট কেনার অপচেষ্টা। আমি অনুরোধ করব শিক্ষার্থীদেরকে তারা এটি বিবেচনায় রেখে এই ধরনের প্রলোভন যেমন প্রত্যাখ্যান করবে, একই সাথে যারা এর ভেতর থেকে এই ধরনের একটা প্রচারণা চালাচ্ছে তাদের দিকে নজর রাখবে। আর সর্বশেষ কথা, আমি অনেকটা মানে ইমোশনাল হয়ে পড়ছি এই কথাটি বলার জন্য। মাসুদ ভাই, আপনি নিজেও জানেন যে পৃথিবীর বহু দেশ তার জনপদে বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে আলো জ্বালানোর জন্য। পৃথিবীর একটা বিশ্ববিদ্যালয় একটা দেশ সৃষ্টি করেছে, তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা এই কথাটি যেন মনে রাখে, আর এটাও যেন মনে রাখে ভোট দেওয়ার সময় এই বিশ্ববিদ্যালয়ে 25শে মার্চের একটা কালো রাত এসেছিল, এই বিশ্ববিদ্যালয়ে 14ই ডিসেম্বর একটা কালো রাত এসেছিল। এই বিশ্ববিদ্যালয়ের অন্ধকারের মধ্যে যারা আলো জ্বালাতেন তাদেরকে খুঁজে খুঁজে বাড়ির থেকে ধরে এনে চোখ বেঁধে হাত বেঁধে এনে রায়ের বাজার বধ্যভূমিতে, জগন্নাথ হলের বধ্যভূমিতে তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা, বিবেকবান শিক্ষার্থীরা নিশ্চয়ই তাদের সেই প্রফেসরদের কথা, তাদের সেই পূর্বসূরি শহীদদের কথা ভোট দেওয়ার সময় যেন অবশ্যই মনে রাখবে, এটাও আমরা প্রত্যাশা করি। জি, একটা প্রশ্ন কিন্তু উঠছিল, যে প্রশ্ন আমিও করেছিলাম আপনাকে, এটা যদি একদম এক কথা দুই কথায় বলেন, সেটা হলো যে এই ডাকসু নির্বাচনের ফলাফল কি আমাদের জাতীয় নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? জাতীয় নির্বাচনে এর আগে একটা প্রভাব পড়েছে, একেবারে প্রভাব পড়বে না এটি আমি মনে করি। কারণ যেহেতু তরুণরা ভোটটা দিচ্ছে, তাদের সাইকোলজিটা আপনি বুঝতে পারবেন, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও যেহেতু ভোট হচ্ছে, সেই ভোটের ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটটা প্রভাব সৃষ্টি করবে অবশ্যই, এবং এর ভেতর থেকে তরুণদের ভাবনাটা কিছুটা হলেও বোঝা যাবে। তবে জাতীয় রাজনীতির পুরো ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে এইটা আমার এখনো মনে হয় না। এখন আরেকটা জিনিস, যেহেতু জাতীয় নির্বাচনের প্রসঙ্গটা এলো, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এটা মোটামুটি আমরা ধরেই নিয়েছি, যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করছেন। কিন্তু তারপরে মানুষের মধ্যে একটা শঙ্কা যে আসলে আদৌ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না, এক ধরনের অনাস্থা যেন সরকারের প্রতি দেখা যাচ্ছে। এর মধ্যে আমরা সরকার প্রধানের যিনি প্রেস সেক্রেটারি, তিনি বললেন যে পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচনকে বানচাল করা। প্রশ্নটা হচ্ছে, এই কথা ওনার মতো দায়িত্বপূর্ণ ব্যক্তি কিভাবে বলেন? মানে উনি কি কোনো ধরনের এই ধরনের হুমকি পেয়েছেন? কেন? আবার একটা জিনিস দেখলাম আজকে, এর মধ্যে দেখলাম যে আপনার দেশ রূপান্তর নামক একটা পত্রিকা দেখলাম যে ভোট শিরোনাম করেছে আজকেই, ভোট আটকানোর জোট আসছে। মানে একটা জোট হতে যাচ্ছে যারা নাকি ভোটকে আটকাবে, মানে ভোটে জয়ী হওয়ার জন্য নয়। কিন্তু আসলে এই বিষয়গুলো কি আপনার কাছে মানে কি মনে হয়? নির্বাচন ঘিরে
অসংখ্য প্রশ্ন আছে। নির্বাচনের প্রস্তুতি যারা গ্রহণ করছে, নির্বাচন কমিশন, তাদের প্রস্তুতি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। যখন সীমানা নির্ধারণ ইস্যুতে সারা দেশে নির্বাচনের একটা বড় স্টেপ, আজকে আমার নিজের যে নির্বাচনী এলাকা বাগেরহাট, আগে 4 ছিল, সেটাকে 3 করা হয়েছে, 3টা উপজেলা মিলিয়ে, সেখানে আজকে হরতাল পালিত হচ্ছে। এই ধরনের একটা অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার তিনি এনআইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে এখন কানাডায় আছেন। তিনি সেখানে 15 দিন থাকবেন। এদের সিরিয়াসনেসটা আপনি বুঝতে পারেন। এর বাইরেও আরপিও সংশোধনীর ক্ষেত্রে কতগুলো ফাঁক ফোকর আছে, যার ভেতর থেকে নির্বাচন অনুষ্ঠানের আন্তরিকতা নিয়ে এবং নির্বাচনকে আসলে মিনিংফুল করার চেষ্টা আছে কিনা এটা নিয়ে আমার প্রশ্ন আছে। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি তার দায়িত্ব কতটুকু এটি কখনোই অনুধাবন করেন। তিনি একেবারে রাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তা হলেও নীতি নির্ধারক হিসাবে নানা সময় বক্তব্য দেন, যেটা তার অবস্থানের সঙ্গে যায় না এবং এক ধরনের হামবড়া ভাব তার মধ্যে আছে এবং এটা সরকারকে বিতর্কের মুখে নানা সময় ফেলে দেয়। পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। স্পষ্ট করে জানতে চাই, পৃথিবীর কোনো দেশ কি নির্বাচন ঠেকাতে চাইছে? যদি চেয়ে থাকে তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের নাম প্রকাশ করা। আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে চাই। আমার ধারণা সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় আপনি যদি বলেন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, অবশ্যই জানতে চাইতে পারি পৃথিবীর কে কে এটিকে ঠেকাতে চাইছে। আমার ধারণা একেবারে ফাঁকা মাঠে অহেতুক কতগুলো উত্তেজনা তৈরি করার জন্য এবং বারবার এই কথাগুলো বলার ভেতর থেকে আমার ধারণা তাদের মনের মধ্যে অন্য কোনো একটা বিষয় আছে। তা না হলে রাস্তায় যখন কেউ ভয় পায় তখন কিন্তু জোরে জোরে কথা বলে পথ চলার চেষ্টা করে। এদের এই ধরনের কথাগুলো আমার এই যে কসম কাটা এক ধরনের, রাষ্ট্রের দায়িত্বে থেকে আপনি এই সমস্ত কসম টসম দিয়ে চলে না। এখানে কতগুলো প্র্যাকটিক্যাল অ্যাকশন পাবলিক দেখতে চাই। আইন শৃঙ্খলার যে বেহাল অবস্থা, আমার প্রশ্ন হচ্ছে সরকার আসলে আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে চায় কিনা। নির্বাচন ইস্যুতে কয়েকটা রাজনৈতিক দল পিআর নিয়ে এক ধরনের ডেডলক অবস্থা তৈরি করতে চাইছে এবং তারা নির্বাচনকে এই তারিখে নির্বাচন হোক এটি চাইছে না। তাদের আপত্তির কথা প্রকাশ্যে বলছে। কেউ কেউ বলছে এই ধরনের এই পদ্ধতিতে নির্বাচন হতেই দেওয়া হবে না। একদিকে সরকারের দুর্বলতা, প্রশাসনের বেহাল অবস্থা এবং কোথাও কোথাও প্রশাসনের অসহযোগিতা, যেটা রাজবাড়িতে ঘটেছে। আপনি বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তাকে দেখাতে পারবেন না যাকে সরকার ঠিক মতন বেতন দিচ্ছে না, তারপরেও তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করছে না। এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অতিকথন, কারো কারো অর্পিত দায়িত্ব থেকে অন্য দায়িত্ব পালন করার চেষ্টা, যেটি প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রে বললাম। আমরা তো এনআইডি কার্ড নিয়েছি, স্মার্ট কার্ড নিয়েছি দেশে বসে, আমরা তো প্রধান নির্বাচন কমিশনারের হাত থেকে নেইনি। তিনি যেখানে গেছেন সেখানে বাংলাদেশের দূতাবাস আছে, সেখানে একজন রাষ্ট্রদূত আছেন। এই কাজটি তিনি করতে পারতেন। প্রধান নির্বাচন কমিশনারকে এই সময় কেন 15 দিন থাকতে হবে? তাহলে তারা কি নির্বাচনের গুরুত্ব অনুধাবন করছেন না, অথবা তারা ভেতরে অন্য কোনো মেসেজ তাদের কাছে আছে কিনা? সরকার আইন শৃঙ্খলা যদি স্বাভাবিক করতে না পারে, চেষ্টা যদি না করে, তাহলে এবারের নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে সব থেকে কলঙ্কিত নির্বাচন হবে। রাতের ভোটের কথা আমি নাই বললাম, বিনা প্রতিদ্বন্দ্বিতার কথা নাই বললাম, আমি ডামির কথা নাই বললাম। এবারের নির্বাচন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার অবজারভেশন সব থেকে সহিংস একটা নির্বাচন হবে। এটি আমরা চাই বা না চাই, কারণ মাঠে যখন আইন শৃঙ্খলা বাহিনীর
স্বল্প সংখ্যক উপস্থিতি এবং এক ধরনের নিষ্ক্রিয়তা থাকবে অথবা তাদের সক্ষমতার অভাব থাকবে, এটা যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে যাবে তারা বিজয়ী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে এবং এর ভেতর থেকে এখানে রক্তপাত এবং সহিংস ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে মব অথবা নির্বাচন, সেটা ডাকসুই হোক বা জাতীয় নির্বাচনই হোক, তা নিয়ে জনাব শরীফুজ্জামান শরীফের বিশ্লেষণ। তবে জনাব শরীফের একটা কথা কিন্তু আমাদেরকে আতঙ্কিত করছে, যেটা তিনি সবার শেষে বললেন যে এবারে নির্বাচন সম্ভবত হতে যাচ্ছে আমাদের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত নির্বাচন অথবা সহিংস নির্বাচন। অথচ আমরা শুনেছি আমাদের প্রধান উপদেষ্টা বুঝে হোক না বুঝে হোক আরো অনেক আগেই বলেছেন উনি নাকি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন আমাদের উপহার দিবেন। কিভাবে দেবেন আমরা জানি না। আমরা চাইবো জনাব শরীফুজ্জামান শরীফের এই যে বিশ্লেষণ, এই যে ভবিষ্যৎবাণী অথবা এই যে ধারণা, এটা ভুল প্রমাণিত হোক। আমার ধারণা জনাব শরীফুজ্জামান শরীফ নিজেও তা চাইবেন। এই দর্শক, আগামীতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।